আমি বক্তব্য রাখতে দাঁড়ালাম। শুরুতেই পেহেলগামের গণহত্যায় যারা শিকার হয়েছেন আর যারা সীমান্তবর্তী এলাকায় সীমান্ত পারে গোলাগুলিতে আহত নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করতে চাই। সীমান্তবর্তী এলাকায় পুঁছ, রাজৌরি এবং উড়িতে যারা বাস করেন তাদের সবাইকে আমাদের সমবেদনা, আমাদের সহানুভূতি। আমরা জানি যে এই সদনে আমরা যতই তর্ক করি, যতই বা আলোচনা করি, সেই নিরীহ প্রাণ আর ফিরবে না। অপারেশন সিঁদুরের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আমার শিরায় শিরায় রক্ত নেই, আমার শিরায় শিরায় সিঁদুর বইছে। এটা আমরা স্বীকার করতে রাজি না। আমরা বলবো না, প্রধানমন্ত্রী আপনার শিরায় শিরায় সিঁদুর নেই, আপনার শিরায় শিরায় শুধু রাজনীতি আছে। नहीं प्रधानमंत्री, आपके नस में सिंदूर नहीं है, आपके नस में सिर्फ राजनीति है। You do not have सिंदूर in your veins, you only have politics and more politics in your veins. প্রধানমন্ত্রী যদি শিরায় সিঁদুর বইতো তাহলে 22 এপ্রিলে এত বড় নিরাপত্তা ত্রুটি কি করে হয়ে গেল পেহেলগামে? প্রধানমন্ত্রী শিরায় যদি সিঁদুর বইতো তাহলে পেহেলগামে সন্ত্রাসীরা ঢুকলো কি করে? আপনাদের অবহেলার জন্য ঢুকতে পেরেছে। ইট ওয়াজ ইয়োর নেগলিজেন্স। আমাদের জবাবদিহিতার অভাবে, আপনাদের জবাবদিহিতার অভাবে ওরা ঢুকতে পেরেছে। আর আজ অবধি এই নিরাপত্তার ত্রুটির জন্য কাউকে দায়ী করা হয়নি কেন? প্রধানমন্ত্রীর রক্তে যদি সিঁদুর থাকতো তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তানের সাথে ক্রিকেট কেন খেলবে? কেন্দ্র সরকার বলেছে যে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা হবে, কিন্তু তাহলে কেন 2025 এর এশিয়া কাপে খেলাতে কেন ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তানের সাথে খেলার অনুমতি দেওয়া হয়েছে? কেন কেন এটা বিগ মানি টুর্নামেন্ট। নীতি কোথায়? কূটনীতি কোথায়? না প্রধানমন্ত্রী, আপনার শিরায় সিঁদুর নেই, আপনার শিরায় শুধু রাজনীতি আছে। आपके नस में सिंदूर नहीं है, आपके नस में सिर्फ राजनीति है। প্রধানমন্ত্রী শিরায় যদি সিঁদুর বইতো তাহলে আজ অব্দি প্রধানমন্ত্রী কেন যাননি ওই সীমান্তবর্তী গ্রামে, ওই সীমান্তবর্তী শহরে যেখানে নিরীহ মানুষ আহত হয়েছেন সীমান্ত পারের গলাগুলিতে, যেখানে ছোট ছোট বাচ্চা আহত হয়েছে, যেখানে বাড়ি ভেঙে গেছে, যেখানে স্কুল ধ্বংস হয়ে গেছে, সেই সীমান্তবর্তী গ্রাম আজ অব্দি প্রধানমন্ত্রী যাননি কেন? পুরো পৃথিবী ঘুরছেন প্রধানমন্ত্রী, সীমান্তবর্তী এলাকায় যাচ্ছেন না কেন? সব লিডারদের জড়িয়ে ধরছেন। সীমান্তবর্তী এলাকায় ছোট ছোট বাচ্চা যেগুলো আহত হয়েছে তাদের জড়িয়ে ধরছেন না কেন প্রধানমন্ত্রী? পেহেলগামের হামলার পর সৌদি আরবিয়া থেকে ফিরে প্রধানমন্ত্রী পেহেলগামে গিয়ে সেখানে নিহতদের পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি শোক প্রকাশ করেননি কেন? তিনি কেন সবচেয়ে আগে বিহারে নির্বাচনী সভাতে গেলেন? পেহেলগামের শহীদদের পরিবারদের চোখের জল মুছলেন না কেন সে আগে? বিহার এ গিয়ে নির্বাচনী বক্তৃতা কেন? মৃত্যুদের নিয়ে রাজনীতি কেন? Why are you playing politics with dead bodies? কারণ প্রধানমন্ত্রীর শিরায় সিঁদুর নেই, প্রধানমন্ত্রীর শিরায় শুধু রাজনীতি আছে। তৃণমূল কংগ্রেস সব সময় সন্ত্রাসবাদী ও পাকিস্তান প্রেরিত জঙ্গিদের বিরুদ্ধে আমাদের সাহসী সেনাবাহিনীর সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা এই সরকারকে প্রশ্ন করতে পারি না। প্রকৃত দেশপ্রেমিক দেশকে শক্তিশালী করার জন্যই প্রশ্ন করে, তাই জন্যই জিজ্ঞাসা করে। The true patriot asks questions only to make the country stronger. জম্মু কাশ্মীরে প্রশাসনের ব্যর্থতা আমরা রোজ দেখতে পাচ্ছি। পেহেলগামে নিরাপত্তার ত্রুটির জন্য কাউকে আজ অব্দি দায়ী করা হয়নি, কারণ প্রধানমন্ত্রীর শিরায় সিঁদুর নেই, প্রধানমন্ত্রীর শিরায় শুধু রাজনীতি আছে। একটা শব্দ আছে এমপ্যাথি, হামদর্দি, সহানুভূতি, অন্যদের দুঃখে কষ্টে সমবেতী হওয়া। দুঃখজনক যে সহানুভূতি শব্দটা কেন্দ্র সরকারের কাছে নেই। কেন্দ্র সরকারের ভাষা থেকে সহানুভূতি শব্দটাই মুছে গেছে। The word empathy does not exist for this government. ये सरकार हमदर्दी शब्द को भूल चुकी है। ভুক্তভোগী পাশে দাঁড়ানোর বদলে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় জনতা পার্টি কি করছিল? ভারতীয় জনতা পার্টি ব্যস্ত ছিল প্রধানমন্ত্রী যুদ্ধকালীন পোস্টার লাগাতে, যেন যুদ্ধটা প্রধানমন্ত্রী করছেন, আমাদের সাহসী সেনাবাহিনীরা নয়।
সেনার ইউনিফর্ম পরে সেনার মতো সেজে প্রধানমন্ত্রীর ছবি কেন দেখানো হচ্ছিল চারিদিকে? এটা কি সহানুভূতি? এটা কি সহানুভূতি না এটা রাজনীতি? পেহেলগামে 26 জনের মৃত্যু হয়েছে, সীমান্তবর্তী এলাকায় 16 জন প্রাণ হারিয়েছেন। প্রত্যেকটি মানুষের জীবন অমূল্য। হিন্দু, মুসলিম, শিখ সব সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছেন, কিন্তু কেন্দ্র সরকার কি পুঁচের ব্যাপারে নিয়ে উদ্বিগ্ন ছিল? অথবা রাজনীতির বিষয় একজন লিডার সীমান্তবর্তী এলাকা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিভিশনে যখন যুদ্ধ খেলা দেখে সব মুগ্ধ ছিলেন, আমাদের লিডার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিলেন যে তোমরা যাও সীমান্তবর্তী গ্রামে যাও, ওখানে গিয়ে মানুষের অবস্থা দেখো, ওখানে দিয়ে মানুষকে সাহায্য করো। কারণ মানুষের কাছে, মানুষের পাশে হচ্ছে ওনার নীতি। প্রধানমন্ত্রী পুঁচ আর রাজৌরি যাননি, কিন্তু আমরা গিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের 5 জনের একটি প্রতিনিধি দল নেত্রীর নির্দেশে আমরা গিয়েছিলাম সীমান্তবর্তী এলাকায়। সেই সীমান্তবর্তী গ্রামে আর শহরে যেখানে কেউ যায়নি, কেউ পৌঁছায়নি, কেউ জিজ্ঞেস করেনি গিয়ে যে আপনারা কেমন আছেন। আমরা সহানুভূতির বার্তা করছিলাম যখন বিজেপি ভোটের বক্তৃতা দিচ্ছিল। আমি কেন্দ্র সরকারকে প্রশ্ন করতে চাই যে অপারেশন সিঁদুরের প্রস্তুতিতে যখন মক ড্রিল চলছিল, তখন সীমান্তবর্তী এলাকাগুলোকে খালি করা হয়নি কেন? সীমান্তবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়নি কেন? Why were the border villages not evacuated before Operation Sindoor? Why were they left as sitting ducks for Pakistani shelling? যদি আপনার রক্তে সিঁদুর বইছে, তাহলে সহানুভূতি কোথায়? সীমান্তবর্তী এলাকায় আমরা অনেক দুঃখ কষ্ট দেখলাম। সীমান্তবর্তী গ্রাম আর শহর যুদ্ধের সময় সরাসরি গোলাগুলির সামনে থাকেন, অথচ তারাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে অসহায়, সবচেয়ে উপেক্ষিত থাকেন। অপারেশন সিঁদুর সময় আন্তঃসীমান্ত শেলিং এ এই 16 জন নিহত হয়েছেন আর 88 জন আহত হয়েছেন। পুঁচ শহরে পৌঁছিয়ে আমরা ঠাকুর পরিবারের বাড়িতে গিয়েছিলাম। যখন তারা রাত্রিরে ঘুমিয়েছিলেন, একটা বিরাট শেল ছাদ ভেঙে তাদের শোয়ার ঘরে এসে পড়ে আর পুরো ঘরকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমরা অমরজিৎ সিং এর পরিবারের সাথে দেখা করলাম। অমরজিৎ সিং স্প্লিন্টারের শিকার হয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় তাকে পুঁচ ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতাল তাকে চিকিৎসা পরিবেশা দিতে পারেনি। অমরজিৎ সিং এর 2 ছোট ছোট বাচ্চা আর বাবাকে দেখবে না। আমরা স্কুলে গিয়েছিলাম, একটা খ্রিস্টান স্কুল, যেখানে একই স্কুলে পড়ুয়া যমজ ভাই বোন উরফা ফাতিমা আর জেন আলী গোলার আঘাতে নিজের বাড়িতে মারা যায়। আর একজন আহত ছাত্র, তার হাত কেটে ফেলে দিতে হয়েছে কারণ সে আহত ছিল। 14 বয়সী বাচ্চারা মৃত, আহত। 14 বয়সী বাচ্চারা মৃত, আহত। আমরা জানলাম যে পুঁচের একজন জনপ্রিয় মাস্টার মশাই কারি মোহাম্মদ ইকবাল গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন। গদি মিডিয়া কারি মোহাম্মদ ইকবালকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করে আর ফেক নিউজ ছড়ায় যে তিনি পাকিস্তানে মারা গেছেন। হিন্দু, মুসলিম, শিখ সব আহত হয়েছেন সীমান্তবর্তী এলাকায়। নিরাপত্তাহীন সীমান্তবর্তী এলাকায় সব সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের গোলাবর্ষণের শিকার হয়েছেন। তবুও এই সরকার আর এই সরকারের সমর্থক সব সময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে। এখানে মিডিয়া নিয়ে এটা আমি কিছু বলতে চাই। একজন সাংবাদিক হিসেবে আমি গভীরভাবে দুঃখিত এবং ক্ষুব্ধ যেভাবে এই সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে ফেক নিউজ ছড়াতে চেষ্টা করছে। যুদ্ধের সময় ফেক নিউজ ছড়ানো একটা অপরাধ। যুদ্ধের সময় মিথ্যে কথা বলা নাগরিকদের প্রতি অন্যায়। দেশের নীতিবাক্য হচ্ছে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্য কা বিজয়, সত্য সবচেয়ে উপরে। কিন্তু এই সরকার সত্যর পালন করে না। এই সরকার সত্যমেব জয়তের পালন করে না। প্রধানমন্ত্রী কোনো প্রশ্ন নেবেন না, সাংবাদিক সম্মেলন করবেন না, দেশকে সত্যি কথা বলবেন না, বরং মিডিয়ার মাধ্যমে মিথ্যে প্রচার হবে। একটি দেশপ্রেমী সরকার সর্বপ্রথমে সত্য বলবে, সত্য বলে জনগণের আস্থা অর্জন করবে। যদি আপনার শিরায় সিঁদুর চলে তাহলে আপনারা সত্যকে ভয় পান কেন? পুঁচ থেকে আমরা রাজৌরি গিয়েছিলাম। রাজৌরিতে একজন জেলা অধিকর্তা রাজকুমার থাপা নিজের বাড়িতে গোলার আঘাতে মারা যান। রাজৌরি ডিস্ট্রিক্ট হসপিটালে 16 বয়সী রাফিয়াকে দেখলাম আমরা। রাফিয়ার পায়ে ভীষণ চোট লেগেছে।
কেঁদে কেঁদে আমাকে রাফিয়া জিজ্ঞেস করলো, দিদি আমি কি হাঁটবো, আমি কি আবার দৌড়াবো? অনেক প্রশ্ন আছে। সীমান্তবর্তী এলাকায় ঠিকমতো নিরাপত্তার ব্যবস্থা নেই কেন? সীমান্তবর্তী এলাকায় ভালো হাসপাতাল নেই কেন? সীমান্তবর্তী বাড়িগুলোর মধ্যে বাংকার বানানো হয়নি কেন? কেন্দ্র সরকার সীমান্তবর্তী এলাকার দায়বদ্ধতা নিচ্ছে না কেন? Why is the central government not taking responsibility for the safety and security of the border villages? What is it doing about the border villages? আপনারা শুধু পোস্টার ছাপছেন, কিন্তু আমরা পুঁচার রাজৌরির বাস্তব অবস্থা দেখে এসেছি, যেখানে মানুষকে নিজের ভাগ্যের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের একটাই প্রয়োজন ছিল, দ্য হিলিং টাচ, যেটা এই সরকারের পক্ষ থেকে একেবারে অনুপস্থিত ছিল। ইউ হ্যাভ বিন আনএবল টু প্রোভাইড দ্য হিলিং টাচ। আপনারা এই জন্যই হিলিং টাচ দিতে পারছেন না, কারণ আপনাদের শিরায় তো সিঁদুর নেই, আপনাদের শিরায় শুধু রাজনীতি বইছে, শুধু রাজনীতির খেলা আপনারা করতে চান। পেহেলগাম একটা বড় নিরাপত্তার ব্যর্থতা ছিল, মাফ করা যায় না। পেহেলগামে বাইসারান মাঠ, যেখানে সন্ত্রাসী হামলাটা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছে, সেই মাঠকে রক্ষা করা হয়নি কেন? বাইসারান মাঠে ফোর্স ছিল না কেন? কেন্দ্র সরকার বলেনি, বরং স্বরাষ্ট্রমন্ত্রী সর্বদলীয় বৈঠককে বলেছেন যে প্রশাসনের জানাই ছিল না যে বাইসারান মাঠে পর্যটক রয়েছেন, তারা নাকি পুলিশের অনুমতি ছাড়া ওখানে গিয়েছিলেন। কিন্তু সত্য হচ্ছে এই যে বাইসারান মাঠে যাওয়ার জন্য কোনোদিন পুলিশের অনুমতি কোনো প্রয়োজনে হয় না, পুলিশের পারমিশন দরকার হয় না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুলিশের অনুমতি চাই, এটা সত্য না। জবাবদিহিতা কোথায়? দায়বদ্ধতা কোথায়? আরো কত দায়িত্বহীনতা, জবাবদিহির অভাব সম্ভব? Can there be a more shocking and complete abdication of all responsibility and accountability on the part of the central government, which lacks empathy, which lacks accountability, which lacks responsibility, which cannot take responsibility that 26 innocents have died on its watch? কাশ্মীরের নিরাপত্তা সরাসরি কেন্দ্রের অধীনে, এবং এই নিরাপত্তার ভ্রান্তির জন্য সম্পূর্ণ দায়ভার কেন্দ্রের। প্রশ্ন হলো, কতদিন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বটা এড়িয়ে যাবেন? কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, যিনি নিজেকে কাশ্মীরের শাসক মনে করেন, পদত্যাগ করার প্রস্তাব দিচ্ছেন না কেন? কাশ্মীর এলজি পদত্যাগ দিচ্ছেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দিচ্ছেন না কেন? Any self-respecting home minister and the lieutenant governor of Kashmir would have resigned by now. কিন্তু কেন্দ্র সরকার সব সময় ভুল প্রচার করে যে কাশ্মীর স্বাভাবিক হয়েছে, কাশ্মীর স্বাভাবিক হয়েছে, কাশ্মীরে সবকিছু স্বাভাবিক। যে কোনো খবর যে এরকম মিথ্যে প্রচার করে কোনো খবর ছিল না যে অসত্য, এরকম অসত্য বলে যে কাশ্মীর স্বাভাবিক বলে এই জন্যেই জানতেন না যে বাইসারান মাঠে এরকম একটা মস্ত বড় আক্রমণ হবে। প্রশাসন ফেল, গুপ্ত সংস্থা ফেল। কাশ্মীর কি স্বাভাবিক হয়েছে? কাশ্মীর কি স্বাভাবিক? এর জবাব হচ্ছে না, a big no। 2018-তে 228টা সন্ত্রাসী হামলা হয়েছে, 2019-এ 150-র ওপরে সন্ত্রাসী হামলা হয়েছে, 2020-তে 100-র ওপরে সন্ত্রাসী হামলা হয়েছে, 2021-এ 100-র ওপরে সন্ত্রাসী হামলা হয়েছে, 2022-এ 100-র ওপরে সন্ত্রাসী হামলা হয়েছে, 2023-এ 50-এর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। ক্রমাগত সন্ত্রাসী হামলা হয়ে যাচ্ছে কাশ্মীরে, আর এদিকে কেন্দ্র সরকার বলছে সব স্বাভাবিক আছে, সব স্বাভাবিক আছে। সেনাবাহিনী মারা যাচ্ছেন, 2018-তে 91 জওয়ান মারা গেছেন, 2019-এ 80 জওয়ান মারা গেছেন, 2020-তে 63 জওয়ান মারা গেছেন। জম্মু অ্যান্ড কাশ্মীর যদি স্বাভাবিক রইতো তাহলে এতগুলো সন্ত্রাসী হামলা হচ্ছে কেন? আর কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ফেরত যেতে ভয় করছেন কেন? সরকার বারবার বলছেন নয়া কাশ্মীর, হাম নয়া কাশ্মীর বানায়া। আপনারা যদি নয়া কাশ্মীরের কৃতিত্ব চান তাহলে পেহেলগামে যারা মারা গেছেন তাদের দায়িত্ব আপনাদের নিতে হবে। এই সরকার 2019-এ জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে দিয়েছে এই দাবিতে যে এটা করে শান্তি ও সমৃদ্ধি আসবে। ইলেকশনের আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি করেছিলেন যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে স্বায়ত্তশাসন ফিরিয়ে দেবেন, কিন্তু এটা এখনো করেননি।
এই সরকারের জন্য কাশ্মীর শুধু এক ভূমির টুকরো, কিন্তু পেহেলগাম কাণ্ডর পরে কাশ্মীরিরা নিজে সব রাস্তায় নেমেছিলেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। কিন্তু আপনাদের চিয়ার লিডার আর আপনাদের যে মিডিয়া সেল সবসময় কাশ্মীরদের অনেক রকমের নাম করে চিহ্নিত করেন। আপনারা স্বীকার করতে চান না যে কাশ্মীর হয়েছে ভারতের বহুধর্মীয় বহু সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু। কাশ্মীরে শুধু রাস্তা আর সেতু তৈরি করার ব্যাপার নয়, এটা মানুষের মধ্যে বিশ্বাস আর আস্থা তৈরি করার বিষয়, সম্পর্কের সেতু গড়ে তোলার বিষয়। কিন্তু আপনারা শুধু ডিভাইড এন্ড রুল করেন, হিন্দু মুসলিম করেন। তাই জন্য আমরা বলি যে প্রধানমন্ত্রী, আপনার শিরায় সিঁদুর নেই, আপনার শিরায় শুধু রাজনীতি আছে। প্রধানমন্ত্রী, आपके नस में सिंदूर नहीं है, आपके नस में सिर्फ রাজনীতি है। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্র সরকার একেবারে ব্যাখ্যা করেনি যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কৃতিত্ব বারবার নিচ্ছেন, 27 বার নিয়েছেন যুদ্ধবিরতির কৃতিত্ব। যদি এটা অসত্য, তাহলে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না কেন কেন্দ্র সরকার? তুলনা করা যেতে পারে 1971 যুদ্ধ, যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সামনে কখনো মাথা নিচু করেননি, নিক্সনের শর্ত মানেননি। আজকাল মনে হচ্ছে যে কেন্দ্র সরকার আমেরিকার সামনে নতজানু হয়ে আছে। Why is this government kneeling before the United States? আমরা বলতে চাই যে সাহসী সেনাবাহিনীরা প্রাণ উৎসর্গ করেছে, সীমান্ত গ্রামের মানুষরা ধ্বংসর মুখে পড়েছেন, অসহায় পর্যটকদের গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা শুধু রাজনীতি করেন, শুধু রাজনীতি। আপনাদের কাছে সবকিছু একটা রাজনৈতিক খেল। বিজেপির কাছে অপারেশন সিঁদুর একটা নির্বাচনী ইস্যু, কিন্তু আমরা যারা নেতাজি সুভাষচন্দ্র বোস এবং বিবেকানন্দর ভূমি থেকে এসেছি, আমরা জানি যে প্রকৃত দেশপ্রেম কি। সুভাষ বোসের দেশপ্রেম আর দেশভক্তি নির্বাচন জেতা আর ভোট দখল করার জন্য ছিল না। সুভাষ বোসের দেশভক্তি দেশকে শক্ত করার জন্য ছিল, দেশের ঐক্য বাড়িয়ে রাখার জন্য ছিল। না মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শিরায় সিঁদুর নেই, আপনার শিরায় শুধু রাজনীতি আছে। এখন আপনারা দেশকে ডিভাইড এন্ড রুল করছেন, ভারতকে বিভক্ত করছেন, ডিভাইড এন্ড রুল করছেন, যখন যুদ্ধের সামনে আমাদের ঐক্য হচ্ছে সবচেয়ে বেশি জরুরি জিনিস। আপনারা ডিভাইড এন্ড রুল করে বাঙালিদের, বাংলা ভাষীদের বাংলাদেশি বলে দেশকে দুর্বল করছেন, দেশকে বিভক্ত করছেন, ডিভাইড এন্ড রুল করছেন। তাই জন্যই আমরা বলি, না প্রধানমন্ত্রী, আপনার শিরায় সিঁদুর নেই, আপনার শিরায় শুধু রাজনীতি আছে। आपके नस में सिंदूर नहीं है, आपके नस में सिर्फ राजनीति है, सिर्फ राजनीति। You do not have सिंदूर in your veins, you only have politics and more politics in your veins। स्थान ग्रहण करें। माननीय सदस्य श्री तिरुचि शिवा।